তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে ক্লাস 7-এর সমানুপাতের চ্যাপ্টার নিচে করে 3.1 থেকে নিচে করে 3.5-এর অঙ্কগুলো করাবো। তো চলো স্টার্ট করি। দেখো, নিচে করে 3.1 পেজ 35 বলেছে নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি ও চারটের সংখ্যা সমানুপাতে কিনা লিখি। তাহলে এখানে দুটো অনুপাত দিয়েছে, তোমাকে দেখতে বলেছে যে অনুপাত দুটো সমান কিনা এবং চারটে অনুপাত সমানুপাতে কিনা সেটা দেখতে বলেছে। প্রথমে অঙ্কটা কি বলেছে, 7:2 আর 28:8। তাহলে এই অনুপাত দুটো সমান কিনা সেটা প্রথমে দেখতে হবে। তাহলে অনুপাত মানে কি, 7:2 মানে 7/2, তার মানে এটা তো 7/2ই আছে। যে অনুপাতগুলো দেওয়া থাকবে তাদের লঘিষ্ঠ রূপে নিয়ে আসতে হবে। লঘিষ্ঠ রূপ বলতে আমরা কি বুঝি, কাটাকুটি করে, মনে করো এখানে 12-14, কাটাকুটি করে 2 দিয়ে কাটবো, 7 × 14, 6 × 12, কাটাকুটি করে সব থেকে ছোটো যে ফর্মটা আসবে সেটাকে বলা হয় লঘিষ্ঠ রূপ। মানে ছোটো যে রূপটা আসবে সেটাকে লঘিষ্ঠ রূপ বলা হয়। তাহলে দেখো, এটা সেই একইভাবে করব। 28/8 আছে, 8 দিয়ে কাটাকুটি করো, 4 দিয়ে কাটাকুটি যাবে, তাই তো? 4 × 2 = 8, 4 × 7 = 28। সুতরাং এটাও 7:2 আছে, আর এটাও পেলাম 7:2। তার মানে আমরা কি লিখতে পারি, সুতরাং 7:2 = 28:8। ঠিক আছে, তাহলে দুটো অনুপাত আমার সমান চলে আসলো। দুটো অনুপাত যদি সমান হয় তাহলে যে সংখ্যাগুলি পেলাম আমরা, চারটে সংখ্যা 7, 2, 28, 8, যদি অনুপাত দুটো সমান হয় তাহলে চারটি সংখ্যা চারটি সমানুপাতি লিখতে পারি আমরা। আচ্ছা, সমানুপাতি তার মানে এই অনুপাত দুটোকে আমরা এইভাবে সাজাতে পারি। এইটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, দুটো অনুপাত পাশাপাশি লিখতে হয় সমানুপাতের চিহ্ন। তাহলে প্রথম অনুপাতটার সাথে দ্বিতীয় অনুপাতটা সমান, তাই বলতে পারি যে আমরা এই সংখ্যা চারটি সমানুপাতি। ঠিক আছে, তো চলো এবার বিয়েরটা বলেছে, বিয়েরটা করি। তাহলে একইভাবে এই অঙ্কগুলো করব যে এই অনুপাত দুটো সমান কিনা। তাহলে আমরা লঘিষ্ঠ রূপে নিয়ে আসবো। 7 আর 9-এর মধ্যে কাটাকুটি যায় না, তার মানে এটা লঘিষ্ঠ আকারেই আছে। আর এটা কি আছে, 18:14কে আমরা 18/14 লিখতে পারি, কাটাকুটি যাবে, 8 × 2 = 9, 2 × 18, 9 × 18, 7 × 14, তার মানে এটা কত পেলাম, 9:7। দেখো, এই অনুপাত আর এই অনুপাত সমান আসলো, সুতরাং কি লিখবো, সুতরাং 9:7 = 18:14, অর্থাৎ 9, 7, 18, 14 সংখ্যা চারটি সমানুপাতি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে দেখো, এটা 7:2 আছে, এটা 5:2 আছে, তার মানে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা আছে, কাটাকুটি যাচ্ছে না। অর্থাৎ কি লিখবো, 7:2, এটা কি অসমান, তাই অসমানের চিহ্ন দেব। দুটো অনুপাত তো সমান না, অর্থাৎ 7, 3, 5 ও 2 সংখ্যা চারটি সমানুপাতি নয়। বোঝা গেল? একইভাবে এটা দেখো, তাহলে এই অনুপাতটাকে আমরা কি লিখতে পারি, আমরা সরাসরি অনুপাতটাকে ভগ্নাংশ আকারে লিখে ফেলছি। তাহলে 1.5/3 আছে, দশমিকের জন্য আমরা দশমিকটা তুলব কি, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে যে কটা ঘর থাকে সে কটা শূন্য দিয়ে ভাগ করতে হয়। তাহলে কাটাকুটি করো, দেখো 3 × 5 = 15, 5 দিয়ে 10কে 5 × 10, তার মানে উপরে কিছু নেই, মানে 1, সুতরাং কত পেলাম, 1:2। তাহলে এটাকে একইভাবে করো, 4:4.5/9, দশমিক তুলব, 9 দিয়ে কাটো, 5 নং 45, 5 × 2 = 10, তার মানে এটার উপরে কিছু নেই, মানে 1, সুতরাং 1:2। দেখো, দুটো অনুপাত সমান আসলো, অর্থাৎ এই অনুপাত এবং এই অনুপাত সমান, সুতরাং 1.5, 3, 4.5 এবং 9 সংখ্যা চারটি সমানুপাতি। ঠিক আছে, একইভাবে এটা করো, 3ab এটা চলে যাবে ওপরে ভগ্নাংশে নিলে, আর এটা 4aq চলে আসবে নিচে। a কেটে গেল, তার মানে কত পেলাম, 3b:4q, এই অনুপাত আসলো। আর এটা কি আছে দেখো, 6b/8q, কাটাকুটি করো, 3 × 2 = 6, 4 × 2 = 8, সুতরাং 3b:4q। দেখো, দুটো অনুপাত সমান আসলো, সুতরাং অনুপাত দুটি সমান, এইভাবে লিখবো, এটা সমান এটা, অর্থাৎ এটা সংখ্যা চারটি সমানুপাতি। বোঝা গেল? এবার চলো এফের অঙ্ক করি। তাহলে পরের অঙ্কগুলো আমরা একইভাবে করব, এটাকে ভগ্নাংশে নেব, এই অনুপাতটাকে ওপরেরটা উপরে চলে যাবে, প্রথমেরটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসলো। দেখো, একই ঘর আগে যদি দশমিক থাকে তাহলে দশমিক এমনি উঠে যায়। এবার কাটাকুটি করো, 13 দিয়ে 5 × 65, 4 × 52, সুতরাং 4:5। আর এটা কত আছে, এটা তো 4:5 আছে, অর্থাৎ এই অনুপাতটা এবং এই অনুপাতটা সমান, সুতরাং এটা সংখ্যা চারটি সমানুপাতি। যেইভাবে লিখেছি সেইভাবে তোমরা লিখে ফেলবে। এটা একইভাবে আমরা অনুপাতে নেব, ভগ্নাংশে নেব, কেটে গেল, অর্থাৎ y কেটে গেলে 3:7 পড়ে থাকে। আর এটা 12p/28p, p কেটে যাবে, 4 দিয়ে কাটলে 3 × 4 = 12, 4 × 7 = 28, সুতরাং এটাও পেলাম 3:7।
অর্থাৎ অনুপাত দুটো সমান, আর বাকি এটা সংখ্যা চারটি সমানুপাতি আছে। এবার এটা একইভাবে ভগ্নাংশ নাও। যেহেতু অনেক অঙ্ক করাতে হবে তাই আমি খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করছি। কী পড়ে রইলো 5p7r। প্রথমে ভালো মতো বুঝিয়ে দিয়েছি, সংখ্যা অঙ্কগুলো যেহেতু সবই এক তাই এগুলো স্পিডে আমি করিয়ে যাচ্ছি। 3 দিয়ে 3 5 15, 3 7 21, সুতরাং কত পেলাম 5s = 7q, অর্থাৎ 5p/7r, এটা 5s/7r। তার মানে অনুপাত দুটো কিন্তু সমান না, এখানে p কি আর এখানে s কিউ, তার মানে এটা অসমান আছে, অর্থাৎ সংখ্যা চারটি সমানুপাতি নয়। আচ্ছা, তাহলে একেরগুলো হয়ে গেল। 2 3 4 করাতে থাকি চলো। দেখো এবার 2 অঙ্কটা বলেছে একটি আয়তাকার চিত্রে দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 6 সেন্টিমিটার। বলেছে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কে যদি 2 সেন্টিমিটার করে বাড়ানো হয় তবে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কি একই থাকবে, সেটা আমাকে দেখাতে হবে। তাহলে আমাকে দেখো, প্রথমে দৈর্ঘ্য বলেছে 10 আর প্রস্থ বলেছে 6, তার মানে এখন দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বার করবো। কী হবে 10:6, অর্থাৎ কাটাকুটি করলে কত হবে, 2 দিয়ে কাটো, 5 × 10, 3 × 6, 5:3 পেলাম। এবার বলেছে দৈর্ঘ্য প্রস্থ দুটোই 2 সেন্টিমিটার করে বাড়াবে, তার মানে কি লিখবো, দৈর্ঘ্য, আমি মুখে বলছি তোমরা লেখো, দৈর্ঘ্য 2 সেমি বাড়লে নতুন দৈর্ঘ্য কত হবে, আগে ছিল 10 + 2 কত হলো 12 সেন্টিমিটার। তাহলে নতুন প্রস্থ একইভাবে কথা লিখবো যে প্রস্থ 2 সেন্টিমিটার বাড়লে প্রস্থ হবে 6 + 2 অর্থাৎ 8 সেন্টিমিটার। এবার লিখবো এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কি হবে, আগে মানে দৈর্ঘ্য কত হলো 12 আর প্রস্থ হলো 8, তাহলে এটাকে কাটাকুটি করো, 4 দিয়ে কাটো, 4 × 8, 3 × 4 12, সুতরাং কত পেলাম 3:2। আর আগের অনুপাত কত ছিল 5:3, তার মানে কি দেখলাম অনুপাত দুটো অসমান আসলো। তার মানে কি লিখবো যে আগের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত পরের অনুপাতের সাথে অসমান। ঠিক আছে। আচ্ছা, এবার 3-এরটা দেখো, বলেছে পরাণবাবু 500 গ্রাম চিনি এত টাকায় কিনলেন এবং দীপেনবাবু 2 কিগ্রা চিনি 70 টাকায় কিনলেন। চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা সেটা হিসাব করো। দেখো এবার কি লিখবো, যেটা দেওয়া আছে সেটা লিখবো কি, পরাণবাবু, প্রথমে পরাণবাবুরটা লেখো, পরাণবাবু 17.50 টাকায় 17.50 টাকায় চিনি কেনেন কত 500 গ্রাম। দীপেন বাবু 2 কিগ্রা 70 টাকায়, তার মানে কি লিখবো, দীপেন বাবু 70 টাকায় চিনি কেনেন কত 2 কিগ্রা। দেখো এটা গ্রামে আছে, আর আমরা জানি কি অনুপাত সবসময় সমজাতীয় রাশির সম এককে তুলনা বার করা হয়। তাহলে এটা যদি গ্রাম আছে তার মানে এটাকেও আমাকে গ্রামে নিতে হবে। তার 2 কিগ্রা মানে কি, আমরা 2000 গ্রাম জানি, 1 কিগ্রা 1000 গ্রাম, 2 কিগ্রা 2000 গ্রাম। তাহলে দেখো এইবার টাকা আর টাকার সাথে অনুপাত বার করব, আর গ্রামের সাথে গ্রাম, তার মানে কি চিনির পরিমাণের সাথে চিনির পরিমাণ অনুপাত বার করব, আর চিনির টাকার সাথে চিনির দামের অনুপাত বার করব। সেটাই তোমাকে বার করতে বলেছে যে চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা। তাহলে এবার কি লিখবো, চিনির পরিমাণের অনুপাত লেখো। চিনির পরিমাণ 500:2000, দুটো শূন্যের সাথে দুটো শূন্য কেটে গেল, কত রইল 5:20, 5 দিয়ে কাটলে কত, 5 × 5, 4 × 5 = 20, অনুপাতের মধ্যে আমরা কেটে দিলাম, 1:4 আসলো। এবার কি লিখবো, চিনির দামের অনুপাত। দেখো 500 গ্রামের দাম কত ছিল 70.50, আর 2000 গ্রামের দাম ছিল 70 টাকা। আচ্ছা, এটা কি 17.50:70। একইভাবে আমরা কাটাকুটি করব, দশমিকের জন্য দুটো ঘর তাই দুটো শূন্য দিয়ে ভাগ করলাম, 0 0 কেটে গেল। আচ্ছা 7 দিয়ে কাটো, 7 × 14, 5 × 7 = 35, 100 দিয়ে কাটলে 25কে, 4 × 25 = 100, সুতরাং ওপরে 1 অর্থাৎ 1:4। দেখো পরিমাণের অনুপাত আর দামের অনুপাত সমান আসলো, অর্থাৎ কি চিনির পরিমাণের অনুপাতের সঙ্গে দামের অনুপাত সমান আছে। বোঝা গেল? চলো এবার 4 অঙ্কটা করি। দেখো 4 অঙ্কগুলো দুটো অনুপাত দিয়েছে, তাহলে অনুপাতের মধ্যে দেখো 4টে সংখ্যার মধ্যে একটা সংখ্যা মিসিং আছে, সেই একটা সংখ্যায় বার করতে হবে। আচ্ছা দেখো দুটো অনুপাত আমরা একটু আগে করলাম কি, দুটো অনুপাত সমানুপাতে থাকলে সেই অনুপাত দুটোকে সমান আকারে লেখা যায়। অর্থাৎ কি লিখবো, দেখো 5:7 = 25 ফাঁকা করে মনে করো আমরা x ধরলাম, তাহলে x লিখে দিলাম। আচ্ছা তাহলে দেখো এইটা অনুপাত, তার মানে দেখো মাঝখানে সমান সমান আছে, তাই আমরা অ্যারো চিহ্ন অথবা বাদ দিয়ে অঙ্ক শুরু করব। এটাকে কি লিখতে পারি, 5/7 = 25/x। তাহলে দুটো সংখ্যা মানে দুটো ভগ্নাংশ পাশাপাশি সমান আছে, অর্থাৎ কি লিখতে পারি, এগুলো ক্রস গুণ হয় এইভাবে আমরা জানি। তাহলে এক্সটা চলে আসবে এখানে আর 7টা চলে আসবে এখানে, অর্থাৎ কি হবে দেখো এক্সটা এখানে চলে আসলো, তার মানে 5x = 7 × 25 আসলো, তাই তো? এইভাবে ক্রস গুণ হলো।
এবার এক্স এর মান বার করছি, তাহলে আমরা সমাধানের অঙ্কে কি করেছি, সমান সমানের এক পাশ থেকে আরেক পাশে নিতে গেলে সংখ্যাগুলো উল্টে যায়, কীরকম, গুণ থাকলে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, এরকম আমরা করেছি। অর্থাৎ দেখো এক্স এর সাথে 5টা কীভাবে আছে, গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কাদের সাথে, এদের সাথে। কাটাকুটি করো, 5 5 25, অর্থাৎ 5 7 35, তার মানে এখানে কত বসবে, 35। বোঝা গেল? আচ্ছা চলো এবার এটা করি। তাহলে এটা কি আছে, আমরা সরাসরি করে দিলাম, এই লাইনটা করবে কিন্তু, হ্যাঁ এই লাইনটা সাজাবে, ঠিক আছে, আমি সরাসরি করে দিচ্ছি। 6/7 সমান সমান, এখানে এক্স ধরলাম, x/35, এবার ক্রস গুণ হবে, তাহলে কি হবে, 7 চলে যাবে ওপরে, তার মানে 7x সমান সমান 35 গুণ 6, অর্থাৎ কী হবে, এক্স সমান, দেখো 7টা চলে আসছে এই পাশে, তো তাহলে এই পাশে 7xটা, পুরো 7xটাকে আমরা বাঁ পাশে নিয়ে চলে আসলাম, আর 6 গুণ 35টা এই পাশেরটা পুরো আমি এই পাশে নিয়ে চলে আসলাম। কারণ পুরো সংখ্যাটাকে আমরা অদল বদল করতে পারি, কেমন, সবগুলোকে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যেতে পারি। অর্থাৎ যেহেতু আমরা এক্স এর মান বার করছি, তাই এক্সটাকে বাদিকে রাখলাম। এবার 7টা এই পাশে কী হবে, ভাগ হয়ে যাবে, যেহেতু এক্স এর সাথে গুণ আছে, 5 7 35, 5 6 30, তার মানে এক্স এর মান কত পেলাম, 30। একইভাবে এটা করো, 21/28 আছে সমান সমান 3/x, অর্থাৎ কী হবে, দেখো এক্সটা চলে আসবে এখানে, 21 চলে আসবে এখানে, আমি সরাসরি করে দিলাম, 3 চলে আসলো 28-এর সাথে গুণ, আর 21 চলে আসলো ভাগ। যেহেতু এক্সের সাথে গুণ আছে, আমরা একটু আগে করলাম এক্সের সাথে গুণ থাকলে অপর পাশে গেলে ভাগ হয়ে যায়, কাটাকুটি করো, 3 7 21, 4 7 28, সুতরাং কত পেলাম, এক্সের মান 4, এখানে হবে 4। আচ্ছা তাহলে এবার এটা করো, 9/24 x/8, একইভাবে দেখো এক্সের সাথে 24 গুণ আছে, তাহলে 24টা হয়ে যাবে ভাগ, তাই তো, আর 9-এর সাথে 8 গুণ আছে, দেখো 3 8 24, 3 3 9, অর্থাৎ কত পেলাম, এক্স এর মান 3 পেলাম। হয়ে গেল, আশা করি বোঝা গেছে। চলো এবার নিজে করি 3.2 এর অঙ্কগুলোতে চলে যাই। দেখো এবার নিজে করি 3.2 এর অঙ্কগুলো, 3টে অঙ্ক আছে বলেছে, এই সংখ্যা 4টি সমানুপাতে আছে কিনা সেটা দেখো। সমানুপাতে আমরা প্রথমের অঙ্কগুলো করলাম, সমানুপাতে কোনগুলো থাকে, যদি দুটো অনুপাত সমান হয় তবে আমরা সমানুপাতে লিখতে পারি। তাহলে প্রথম দুটো সংখ্যা নিয়ে নাও, 7:5 আছে। আচ্ছা পরের দুটো সংখ্যা আমরা কি লিখতে পারি, 14:10, অর্থাৎ 14/10 লিখতে পারি। কাটাকুটি করো, 7 গুণে 14, 5 গুণে 10, অর্থাৎ 7:5 সমানুপাত 14:10। এখানে সমান সমান দিতে পারি, আবার সমানুপাত চিহ্ন দিতে পারি, যেটা দেবে সেটাই হবে। লাস্টে লিখবো কি, সুতরাং 7 5 14 10 সংখ্যা 4টি সমানুপাতে আছে। আচ্ছা এবার এটা একইভাবে করব, 10/5 কাটাকুটি করো, 5 গুণে 10, 5 একে 5, অর্থাৎ 2:1, আর এটা 14/7, এটাও দেখো 4 গুণে 14, 7 একে 7, 2:1, এটা হয়ে গেল, অর্থাৎ সংখ্যা 4টি সমানুপাতে আছে। এটাও একইভাবে 14/5, আর এটা আছে 10/7। দেখ ভগ্নাংশ অসমান আসলো, অর্থাৎ কি সংখ্যা 4টি লিখবো কি 14 5 10 7 সংখ্যা 4টি সমানুপাতে নেই। আচ্ছা আমরা এই দুটো সংখ্যা 4টে সংখ্যাকে সমানুপাতে আছে কিনা সেটা কি করে দেখলাম, অনুপাতে নিয়ে দুটো সমান করে, মানে অনুপাতে নিয়ে তাদেরকে ছোট রূপে মানে লঘিষ্ঠ আকারে নিয়ে দেখলাম যে দুটো অনুপাত সমান আছে কিনা। এটা অন্যরকম ভাবেও দেখা যায় যে সংখ্যা 4টি সমানুপাতে আছে কিনা, সেটাও তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো সংখ্যা 4টি যদি সমানুপাতে থাকে তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ এর সাথে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদের সমান হয়। তার মানে আমি বলতে চাইছি যদি সংখ্যা 4টি সমানুপাতে থাকে বা সমানুপাতে কি করে দেখব, প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফলের সাথে যদি সমান হয় তবে সংখ্যা 4টি সমানুপাতে থাকে। তাহলে সেইভাবে একটু দেখিয়ে দিই। দেখো এটা প্রথম পদ কত আছে 7, চতুর্থ পদ আছে 10, অর্থাৎ কত হচ্ছে দেখো 7 10 70, আর দ্বিতীয় পদ আছে 5, তৃতীয় পদ আছে 14, 5 14 70। দেখো দুটো সমান আসলো, অতএব সংখ্যা 4টি সমানুপাতে আছে, এইভাবেও লেখা যায়। বোঝা গেল? এবার চলো পরের এক্সারসাইজে চলে যাই। যে করে 3.3 অঙ্কগুলো বলেছে ক্রমিক সমানুপাতে আছে কিনা সেটা দেখি। দেখো আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত অঙ্ক করলাম যে 4টে করে সংখ্যা দেওয়া থাকতো, দুটো অনুপাত যদি সমান হয় তাহলে তারা সমানুপাতে থাকতো। কিন্তু এখানে দেখো 3টে সংখ্যা দিয়েছে এবং তোমাকে দেখতে বলেছে এটা ক্রমিক সমানুপাতে আছে কিনা। ক্রমিক সমানুপাতটা কী জিনিস আগে সেটা বুঝে নাও। দেখো প্রথম অনুপাতের মধ্যে 4টে সংখ্যা থাকে, প্রথমটাকে প্রথম পদ, প্রথম ইস্টু দ্বিতীয় সমানুপাত, তৃতীয় ইস্টু চতুর্থ, তাই তো এরকমভাবে পেলাম তো আমরা। তাহলে 4টে সংখ্যা সমানুপাতে থাকলে আমরা প্রথম দুটোর অনুপাত পরের দুটোর অনুপাতের সাথে সমান করতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, প্রথম বাই দ্বিতীয় সমান সমান তৃতীয় বাই চতুর্থ, তাই তো। যদি 4টে সংখ্যা সমানুপাতে থাকে তাহলে আমরা এই দুটোকে ভগ্নাংশ আকারে এভাবে লিখতে পারি। কিন্তু ক্রমিক সমানুপাতটা কি জিনিস, এই যে দেখো দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যাটা আছে না, যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে দ্বিতীয় আর তৃতীয় একই হয়।
মানে এই যে মাঝখানে যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটা দ্বিতীয়র মধ্যেও বসবে আবার তৃতীয়র মধ্যেও বসবে। তার মানে কি দ্বিতীয় আর তৃতীয় একই হয়ে যাবে, তার মানে এইটা দ্বিতীয়টাই হয়ে যাবে তৃতীয় আর চতুর্থটা হয়ে যাবে তৃতীয়। বুঝতে পারলে? তাই দেখো এটা যদি আমরা ক্রস গুণ করি তাহলে কি হবে, দ্বিতীয়র সাথে দ্বিতীয়ই গুণ হচ্ছে আর তার সাথে প্রথমের সাথে তৃতীয়। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি, ক্রমিক সমানুপাতে হলে চতুর্থ সমানুপাতটা থাকে না, মধ্যম যে সমানুপাত মানে মাঝের যে সমানুপাতটা থাকে, পদটা থাকে সেই মাঝের পদটাই দ্বিতীয় আর তৃতীয় রূপে কাজ করে। তাই বলা হয় দ্বিতীয় গুণ তৃতীয়, প্রথম গুণ তৃতীয়। ঠিক আছে, তাই এটাকে এইভাবে লেখা হয় দ্বিতীয় স্কয়ার গুণ প্রথম গুণ তৃতীয়। বুঝতে পারলে? তাহলে এই জিনিসটা আমাকে বলেছে যে তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে কিনা। তাহলে ক্রমিক সমানুপাতে আমরা কি, যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে কি পাবো, দ্বিতীয় স্কয়ার সমান সমান প্রথম গুণ তৃতীয়। ঠিক আছে, তাহলে আমরা সেটাই করবো। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, দ্বিতীয় স্কয়ার, তার মানে কি, তাহলে আমরা কি প্রমাণ করতে হবে যে দ্বিতীয় স্কয়ার সমান সমান প্রথম গুণ তৃতীয়। তাহলে প্রথম সংখ্যা কত আছে দেখো 5 আর তৃতীয় সংখ্যা কত আছে 20। তাহলে কত হয় দেখো 5 করি 100। ঠিক আছে, তাহলে এটা প্রথম আর তৃতীয়র গুণফলটা পেলাম। এবার দ্বিতীয়র সাথে দ্বিতীয়ই গুণ করব, দ্বিতীয়র সাথে দ্বিতীয়ই গুণ করব। এটা না লিখলেও চলে, সরাসরি করে দেবো কি 10 গুণ 10 কত হচ্ছে দেখো 100। তাহলে কি এই 100টাই প্রথম আর তৃতীয়র সাথে গুণফল পেলাম। সুতরাং 5, 10, 20 সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি বোঝা গেল, বা ক্রমিক সমানুপাতে আছে। ঠিক আছে, আচ্ছা আশা করি বোঝা গেছে। তার মানে কি ক্রমিক সমানুপাত থাকলে দ্বিতীয় স্কয়ার গুণ প্রথমের সাথে তৃতীয়টা হয়, তাহলে সেটাই করবো, প্রথমের সাথে তৃতীয়টা গুণ করব। সেটা যদি দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা মানে দ্বিতীয় স্কয়ারের সাথে যদি গুণফল একই হয় তাহলে সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতে আছে। বোঝা গেছে? চলো এবার পরেরটা করি। দেখো এটা কি আছে, দেখো এই ডাস্টারটা আমার এক স্টুডেন্ট আজকে আমাকে গিফট করেছে, বলেছে যে দাদা এটা তোমাকে আমি দিলাম, এটা আমি কষ্ট করে বাড়িতে বানিয়েছি। তো আমারও খুব পছন্দ হয়েছে। দেখো কি সুন্দর একটা ডাস্টার বানিয়েছে, কাগজ দিয়ে মুড়ে এখানে যে স্কচ ব্রাইট থাকে না সেটা মেরে দিয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের সেটা দেখাচ্ছে, দেখো কি সুন্দর। আমার এক স্টুডেন্ট আছে অঙ্কুর বলে নাম, তো সে আমাকে বানিয়ে দিয়েছে, খুব ভালো লেগেছে। আজকে তোমাদেরও ভালো লেগেছে, দেখো কমেন্ট অবশ্যই জানাবে। তো চলো অঙ্ক করা যাক। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। দেখো এবার একইভাবে এটা করব, প্রথমটা আর তৃতীয়টা গুণ করব। তাহলে 8 গুণ 2 কত হয় 16, আর পরেরটা 4 স্কয়ার মানে 4 গুণ 4, অর্থাৎ কি প্রথম গুণ তৃতীয় সমান সমান দ্বিতীয় স্কয়ার পেলাম। সুতরাং সংখ্যা তিনটি মানে 8, 4, 2 সংখ্যা তিনটি সমানুপাতে ক্রমিক সমানুপাতে আছে। বোঝা গেল? চলো এবার এটা করি। একইভাবে 7-এর সাথে 28 গুণ করবো, কত হয় দেখো 7-টা 56, হাতে 5, 7 গুণে 14 আর 5 19, আর 14 14 একইভাবে গুণ করবো। 14 14 কত হয় 4 4 16, হাতে 1, 4 4 8 আর 1 9, 1 1 1 মানে দুটোই দেখো 196 আসলো, অর্থাৎ 7, 14 এবং 28 সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতে আছে। একইভাবে এটা করব 21 গুণ 18, 9 গুণ 9, 18 গুণ করো 8 1 8, 8 8 64, 65 হাতে 5, 65 হাতে 6, 8 1 8 8 6 14, মানে এটা আসলো 9 9 81। তাহলে দেখো 81 9, এটার সাথে এটা সমান সমান আসলো না, তার মানে কি লিখবো, প্রথম গুণ তৃতীয় অসমান দ্বিতীয় স্কয়ার, অর্থাৎ সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতে নেই। বোঝা গেছে? চলো এবার পরের অঙ্কগুলো করি। দেখো এবার 5-এরটা একইভাবে করবো। প্রথম পদ 4, তৃতীয় পদ 12, 4 12 কত হয় 48, আর 6-এর সাথে 6 গুণ করলে 6 6 36, তার অর্থাৎ কি লিখবো 4, কি লিখবো যেভাবে লিখছি আর কি, প্রথম গুণ তৃতীয় অসমান দ্বিতীয় স্কয়ার। পুরো কথাটা লিখবে অবশ্যই দ্বিতীয় স্কয়ার, অর্থাৎ সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতে নেই। এটা একইভাবে দেখো 4 গুণ 25, তাহলে কত হয় 4 25 100, আর এটা 10 গুণ 10 কত হয় 10 10 100। এটা একইভাবে সমান হয়ে গেল, অর্থাৎ গুণ তৃতীয় সমান সমান দ্বিতীয় স্কয়ার। ঠিক আছে, তার মানে কি 4 10 25 সমানুপাতে আছে। আর যেখানে তোমাকে সমানুপাতগুলিও দেখাতে হবে, তার মানে এর আগের অঙ্কগুলো তো আমি দেখাইনি, মানে আমার খেয়াল ছিল না। তাহলে এখানে কি তোমাকে সমানুপাতটাও লিখতে হবে। এটা তো লিখলাম যে সংখ্যা 4 তিনটি ক্রমিক সমানুপাতে আছে, অর্থাৎ সমানুপাতটি হলো কি হবে, একইভাবে এই যে মাঝের যে সংখ্যাটা এটা দুটো অনুপাতের মধ্যে হবে, তার মানে 4:10 হবে, এটা সমানুপাতের চিহ্ন 10:25। তার মানে আগের সবকটা অঙ্কের মধ্যে এরকম হবে, মানে মাঝের সংখ্যাটা দুবারে আসবে। বোঝা গেছে? এটা হচ্ছে সমানুপাতের, এই সমানুপাতটা তোমাদের দেখাতে হবে। তো চলো নেক্সট এক্সারসাইজে চলে যাই। দেখো এবার নিজে করে 3.4-এর অঙ্কগুলো ছকের সাহায্যে আছে, আমি তোমাদের বুঝিয়ে করিয়ে দিচ্ছি। প্রথম অঙ্কটা দেখো 3টা করে সংখ্যা দিয়েছে, তাহলে এরা 3টা করে সংখ্যা মানে ক্রমিক সমানুপাতের মধ্যে থাকে। তার মানে আমরা কি লিখতে পারি দেখো 5 10, আর এটা স্টার দিয়েছে, স্টারটা আমরা x ধরে নিলাম। তাহলে এটাকে কিভাবে করতে পারি, মাঝেরটা দুটোর মধ্যে থাকে, তাই 5:10
10 সমানুপাত 10:x, অর্থাৎ এটাকে আমরা ভগ্নাংশ লিখতে পারি 5/10, এটাকে 10/x। আচ্ছা, এবার জানি আমরা ক্রস গুণ হয়, তাহলে এক্সটা আছে কার সাথে গুণ, 5-এর সাথে গুণ, তার মানে x সমান কি লিখবো 10 গুণ 10, মানে এটা হয়ে যাবে এর সাথে গুণ 10 গুণ 10, আর 5-এর সাথে x এর সাথে 5 গুণ আছে, অর্থাৎ এই পাশে আসলে 5 দিয়ে ভাগ হয়ে যাবে, কাটাকুটি করে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তার মানে x এর মানে আমরা 20 পেয়ে গেলাম। ঠিক আছে, আমি সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি, অত কঠিন করে তোমাদের বোঝাচ্ছি না, কেমন? আচ্ছা দেখো, এটা একইভাবে মধ্য সমানুপাত, এটাকে ক্রমিক সমানুপাতে মাঝখানের সংখ্যাটা যেহেতু দুটোর মধ্যে থাকে, তাই এটাকে বলা হয় মধ্য সমানুপাত। বোঝা গেল? মধ্যম পদ যেটাকে বলা হয়। দেখো, তাহলে এটাকে আমরা সাজালাম 8:x, x:4.5, তার মানে এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখবো 8/x সমান x/4.5। দেখো, এখানে এইটা বার করতে হচ্ছে, মধ্যম পদটাই আমাকে বার করতে হবে, অর্থাৎ কি হবে x² সমান 8 গুণ 4.5। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটাকে পয়েন্টটাকে তুলি, কত হবে 10 দিয়ে ভাগ হবে, কাটাকুটি করো 5 নং 45, 5 দুগুণে 10, 2 দিয়ে 4 দুগুণে 8। আচ্ছা, এবার দেখো আমরা তো এটা x² এর মান পেলাম। আচ্ছা, তাহলে x এর বর্গ যদি এইটা হয়, তাহলে আমরা কার মান বের করব, x এর মান বের করব। আমরা জানি কি x এর সাথে যা থাকে এক পাশ থেকে আরেক পাশে গেলে সেটা বিপরীত হয়ে যায়, উল্টে যায়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়। আচ্ছা, তাহলে এখানে x এর সাথে কি আছে, বর্গ আছে, তাহলে বর্গের উল্টো কি, বর্গমূল। ঠিক আছে, আমরা এটা জানি, তাহলে এটা কি হবে x সমান বর্গমূল কি হবে 4 গুণ 9, আর বর্গমূলের ভেতরে দুটো দুটো করে বাইরে আসে একটা। দেখো, 4কে আমরা 2² লিখতে পারি, তাহলে বাইরে আসবে একটা 2, আর 9কে দুটো 3 আছে, তাই দুটো 3 বাইরে আসবে একটা 3। উত্তর কত পেলাম, 3 দুগুণে 6। বোঝা গেল? বর্গমূলের মধ্যে মানে 4টাকে আমরা কি লিখতে পারি 2², 9টাকে আমরা লিখতে পারি 3², কেন 2 দুগুণে 4, 3 3 9, আর বর্গমূলের ভেতরেই দুটো দুটো করে বাইরে একটা আসে, তাই একটা 2 আসলো, একটা 3 আসলো। বোঝা গেল? এটা উত্তর আসলো 6। ঠিক আছে, তাহলে এবার এটা করো, কত আছে x আর 8 আর 16, সেইভাবে সাজালাম, অর্থাৎ x/8 সমান 8/16। তার মানে আমরা এখানে x এর মান বের করব, তাহলে x এর মান 16-র সাথে গুণ আছে, অর্থাৎ 8-এর সাথে 8 গুণ আছে এইটা, আর 16-র সাথে এক্সট্রা গুণ, তাই 16টা এই পাশে ভাগ হয়ে যাবে, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, অর্থাৎ উত্তর কত পেলাম 4। আচ্ছা, এবার একইভাবে এটা করবো, দেখো এটা 25:x সমানুপাত x:81, তার মানে সাজাবো 25/x সমান x/81, এটা একইভাবে, তার মানে এটা দেখো x² কি পেলাম 25 গুণ 81, এটাকে x মানে কি বর্গমূল হয়ে যাবে, সমান দেবো x সমান কি হবে বর্গমূল। 25কে আমরা কি লিখতে পারি 5² আর 81কে 9², তার কেন 9 নং 81 হয়, অর্থাৎ বাইরে দুটো করে একটা আসবে, 5 গুণ 9 5 নং 45, এটার উত্তর আসবে 45। বোঝা গেল? একইভাবে এটা করো 2/3 অনুপাত 4/9 সমানুপাত 4/9, এখানে একটা কি অনুপাতগুলো ভগ্নাংশে দিয়েছে, ভয় পাওয়ার কিছু নেই, যেরকম নিয়ম সেরকমভাবে করতে থাকো। প্রথমেরটা ওপরে চলে যায় 2/3 ভাগ 4/9, তাই তো ভগ্নাংশ আকারে লিখলাম, এটা উপরে গেল, যেমন এটা উপরে গেল, এটা নিচে আসবে, সেরকমভাবে সাজালাম। আর এখানে কি লিখবো 4/9/x। ঠিক আছে, একইভাবে দেখো, অত ঝামেলা করার দরকার নেই, যেভাবে গুণ আছে ক্রস গুণ করে দাও, তাহলে x এখানে একটু একটা লাইন বেশি করি, তাহলে বুঝতে সুবিধা হবে। x এর সাথে আছে 2/3, আর এই পাশে কি আছে 4/9 গুণ 4/9, তাই তো সেটাই তো লিখলাম 4/9 গুণ 4/9। আচ্ছা দেখো, এবার x এর সাথে এইটা গুণ আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে পরের লাইনে কি লিখবো x সমান এই পাশে যা আছে সেটা লেখো 4/9 4/9, এটা কি x এর সাথে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে কি উল্টে যাবে, 2/3 আছে 3/2 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে গুণ এই পাশ থেকে এই পাশে উল্টে যাবে, 3টা চলে যাবে ওপরে, আর ওপরে 2টা চলে আসবে নিচে, সেটাই করলাম। কাটাকুটি করো 3 দিয়ে 3 3 9, 2 দিয়ে 2 দুগুণে 4, তাহলে আর কাটাকুটি যাচ্ছে কারোর সাথে না, অর্থাৎ কত পেলাম ওপরে পেলাম 4 দুগুণে 8, নিচে পেলাম 3 নং 27। ঠিক আছে, তাহলে এখানে উত্তর পেলাম 8/27। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো একইভাবে এটা করো 2/7 অনুপাত x সমানুপাত x 16/21, একইভাবে এটাকে সাজাবো 2/7/x x/16/21, ক্রস গুণ করবো, x এর সাথে x গুণ হয়ে যাবে, তাই x², আর এখানে কি পেলাম 2/7 গুণ 16/21, কাটাকুটি যাচ্ছে কারোর সাথে, দেখো কারোর সাথে কারোর যাচ্ছে না। দেখো তাহলে x সমান কি পাবো, বর্গমূল করতে হবে, তাহলে 16কে আমরা লিখতে পারি 4², কিন্তু 2কে তো লিখতে পারি না, তাই 16টাকে লিখলাম 4², 2টাকে 2 লিখে রাখলাম। আর এখানে দেখো 7কে
এখানে 21কে বাংলা কি লিখতে পারি 3 7 21, তাই 7 দুটো আসলো, তাই 7 স্কোয়ার 3 পড়ে রইলো। দেখো তার মানে এক্স এর মান কী পাবো 4টা আসবে বাইরে, 7টা আসবে বাইরে, আর এটা রুট ওভারের মধ্যেই থাকবে। ঠিক আছে, এই অঙ্কটা আমার মনে একটু ভুল দিয়েছে। ঠিক আছে, যেহেতু উত্তর নেই আমরা বুঝতে পারবো না অঙ্কটা ভুল হলো, মানে কোথায় ভুল আছে। তা অঙ্ক তোমার ঠিক আছে, ঠিক আছে, উত্তর এটাই আসবে, অর্থাৎ এই জায়গাটা কোনো একটা ভুল আছে। বোঝা গেল? দেখো এবার এটা দেখো, এটা কীভাবে সাজাতে পারি 9:12 12 সমানুপাত এক্স, অর্থাৎ 9/12 সমান সমান 12/x। তার মানে আমরা কী লিখতে পারি x সমান সমান 12 গুণ 12, আর 9টা যদি এক্সের সাথে গুণ আছে তার মানে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, 3 দিয়ে কাটো 3 4 12, 3 3 9, 3 4 12, অর্থাৎ 4 4 16। এটা হয়ে যাবে উত্তর। তো আশা করি বোঝা গেছে। চলো এবার পরের এক্সারসাইজটা করি। দেখো এবার নিজে করি 3.5-এর অঙ্কগুলো, প্রশ্নের অঙ্ক দিয়েছে, এটা তোমাকে এক একটা পদ বার করতে হবে। যেমন সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, 7টি খাতা সে কত টাকায় কিনবে। আচ্ছা আমরা ঐকিক নিয়মে সরাসরি করে ফেলেছি যে 2টি খাতার দাম এত টাকা, একটা কত, এততে কত, তাই তো। তো দেখো এখানে যেহেতু ঐকিক নিয়মের অঙ্ক আমরা করছি না, সমানুপাতের অঙ্ক করছি, তাই এই অঙ্কগুলো সমানুপাতে বার করে তোমাকে ওই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ ওইভাবে দেখিয়ে এক একটা পদ বার করতে হবে। তাহলে প্রথমে এই অঙ্কগুলোকে আগে গণিতের ভাষায় সমস্যাটা কি সেটা লিখে সাজাতে হবে। তাহলে প্রথমে একই কাজ করব, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি হলো, যেটা বার করতে বলেছে সেটা আমাকে গুছিয়ে লিখতে হবে। যেমন 2টি খাতা আর 14 টাকা, আর 7টি খাতার দাম কত। তাহলে এখানে দাম বার করতে বলেছে, দামটাকে লিখবো ডান দিকে, খাতা থাকবে বাঁ দিকে। তাহলে 2টি খাতার দাম কত 14 টাকা, তাই তো। তোমাকে বলেছে 7টি খাতার দাম কত, 7টি খাতার দাম কত। এখানে দেখো একটা সম্পর্ক বার করতে হবে। এর আগে ওই নিয়মের অঙ্কগুলোতে সম্পর্ক না লিখলে হতো, কিন্তু এখানে সম্পর্কটা দেখাতে হবে। কেন? এখানে একটা সরল সমানুপাত আসবে, একটা ব্যস্ত সমানুপাত আসবে। আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। মনে করো একটা খাতার দাম 5 টাকা, ঠিক আছে, যদি এখন খাতার দাম 5 টাকা পাওয়া যায় না, তবুও লিখছি একটা খাতার দাম 5 টাকা। তাহলে 5টা খাতার দাম কী হবে, 5টা জায়গায় মনে করো আমি 6টা নিলাম, 6টা খাতার দাম কী হবে 5 6 30 টাকা। একটা খাতার দাম যদি 5 টাকা হয় তাহলে 6টা খাতার দাম নিশ্চয়ই 5 6 মানে 5-এর সাথে 6 গুণ করে 30 টাকা হবে। দেখো এখানে ছিল 1 হলো 6, তাই অনুপাত কত হবে 1:6। এখানে 5, এখানে 30, তার মানে এর অনুপাত কত 5:30। দেখো দুটো কি একই অনুপাতে আছে, 5 1 5, 5 6 30। দেখো খাতার সাথে খাতার দামের অনুপাতটাও একইভাবে আছে। তার মানে আমরা কি বুঝলাম, খাতা যদি বেড়ে গেল খাতার দামটাও বেড়ে গেল, মানে খাতা এই যে এইটা খাতা সংখ্যা বেড়ে গেল, একটা খাতা ছিল 6টা খাতা হলো, তাহলে সেই থেকে খাতার দামটাও তো বাড়লো। দেখো দুই দিকেই যদি বাড়ে, মানে এদিকেও বাড়লো এদিকেও বাড়লো, অথবা এইদিকে কমলো এইদিকেও কমলো, মানে দুই দিকে যদি সমান পরিমাণ বাড়ে, আমরা এর আগেও করেছি, বা কমে, তাহলে সেটা হয় সরল সম্পর্ক। তার মানে এই ক্ষেত্রে যদি সমানুপাতের অঙ্ক, তাহলে লিখবে এখানে সরল সমানুপাত। সমানুপাত এই কিন্তু মনে করো এদিকে বাড়লো কিন্তু এখানে কমে গেল, উল্টো হয়ে গেল, সেই ক্ষেত্রে হয় ব্যস্ত অনুপাত। ঠিক আছে, আচ্ছা যদি সরল অনুপাত হয় তাহলে আমরা এই যে এইভাবে লিখতে পারি 1:6, যেটা দেখালাম দুটো অনুপাতে সেম আসলো, 1:6 সমানুপাত 5:30। ঠিক আছে, যদি সেটা সরল সমানুপাতে থাকে। যদি মনে করো কথার কথা সরল সমানুপাতে হলো না, ওই যেমন কাজের দিকে কাজ সময়ের অঙ্কতে সরল সমানুপাতে সরল সম্পর্ক পাই না, সেটা ব্যস্ত সম্পর্ক হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যস্ত অনুপাত, সেই ক্ষেত্রে অনুপাতটা উল্টে যায়। এটা তো যা আছে তাই থাকবে, কিন্তু পরেরটা কি হবে, এটা চিহ্নটা এটাই দেবো, জাস্ট এটা পাল্টে যাবে, মানে 5:30টা 30:5। আমরা ব্যস্ত অনুপাত দেখেছি যে ব্যস্ত সম্পর্ক, যে এটার ব্যস্ত অনুপাত কত, এটার ব্যস্ত অনুপাত কত 30:5, তাই সেইগুলো এখন তোমার কাজে লাগবে। যদি সরল অনুপাত হয় তাহলে এটার সাথে এটা যেভাবে আছে সেটাই থাকবে, ঠিক আছে। আর যদি ব্যস্ত হয় পরের অনুপাতটা উল্টে যায়, ঠিক আছে। এটার 1:6 এর ব্যস্ত অনুপাত কী হবে 6:1, সেটাই আমরা করবো। এটার এটা সমান, তো সরল অনুপাত হলে সমানই থাকবে, আর ব্যস্ত অনুপাত হলে এটা উল্টে গিয়ে সমান হবে। বোঝা গেল? এগুলো জাস্ট করতে হবে না, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেন অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে এইখানে সেটাই করবো। দেখো খাতা যদি বেড়ে যায় খাতার দামও তো বাড়বে, সুতরাং কি এখানে কথাটা লিখতে হবে, এখানে খাতা বাড়লে খাতার দামও বাড়বে, অর্থাৎ খাতা ও দাম পরস্পর সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে। কেন এটা লিখতে হবে এক্ষুনি সেটা বলছি। সরল সমানুপাতে আছে, সুতরাং এবার লিখবো যে সমানুপাতটি হলো কি হবে, অনুপাত দুটোকে সমানুপাতে লিখতে হবে। এইটার অনুপাত কত হবে 2:7, সমানুপাতের চিহ্ন দেব, পরের অনুপাতটা কত হবে 14, এখানে কি এইটাই তো আমাকে বার করতে হবে। এক্স ধরেও করতে পারো, এটাকে চতুর্থ পদ ধরেও করতে পারো, বোঝা গেল, যেভাবে সেভাবে করতে পারো। দেখো আমরা জানি কি সমানুপাতের ক্ষেত্রে কি হয়, প্রথমের সাথে চতুর্থ গুণ আকারে থাকে, আর দ্বিতীয়র সাথে তৃতীয় গুণ আকারে থাকে। সেই
সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। কি হবে, আমরা দেখো চতুর্থ পদ বার করছি, একটা জিনিস মনে রাখবে, এইটা হচ্ছে মেন সূত্র, এটা হচ্ছে মেন সূত্র, প্রথমের সাথে চতুর্থ গুণ সমান সমান দ্বিতীয়র সাথে তৃতীয় গুণ। ঠিক আছে, আচ্ছা দেখো এইবার এই মানে এই সূত্রটা থেকে যার যে পদটা তোমাকে বার করতে হবে সেই পদটা মনে করো তোমাকে প্রথম পদ বার করতে হলো, তাহলে মনে রাখবে প্রথম পদটা কার সাথে গুণ আছে, চতুর্থ পদের সাথে, তাই চতুর্থ পদটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে কার সাথে, দ্বিতীয় আর তৃতীয় গুণের সাথে। যদি তোমাকে চতুর্থ পদ বার করতে বলে তাহলে চতুর্থ পদ কার সাথে গুণ আছে, প্রথমের সাথে, তাই প্রথমটা ভাগ হয়ে যাবে এদের সাথে। আবার মনে করো অল্টারনেট করে এখান থেকে বার করতে বললো, যদি দ্বিতীয় বার করতে বলো আমি লিখেই দিই, মনে করো দ্বিতীয় বার করতে বলো, তাহলে কি হবে, দ্বিতীয়র সাথে তৃতীয় গুণ আছে, তাই তৃতীয় ভাগ হয়ে যাবে কাদের সাথে, এইটা এদের সাথে, প্রথম গুণ চতুর্থর সাথে। আশা করি বোঝা গেছে। যদি তৃতীয় বার করতে বলে তাহলে দ্বিতীয় ভাগ হয়ে যাবে কার সাথে, প্রথম গুণ চতুর্থর সাথে। ঠিক আছে, তাহলে এখানে এই জন্যই আমরা সমানুপাত থেকে সাজাবো। সমানুপাত যদি ব্যস্ত অনুপাত হয় তাহলে এটাকে উল্টে যেত, এটা চলে আসতো এখানে, আর এটা চলে যেত এখানে, যেহেতু এটা সরল সমানুপাত তাই এটা এরকমভাবেই থাকবে। আর দেখো কোন পদটা মিসিং আছে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ আমাকে বার করতে হবে। সুতরাং এখানে লিখবো, সুতরাং চতুর্থ পদ সমান সমান, চতুর্থ পদ কি হয়, দ্বিতীয় আর তৃতীয়র গুণফলের সাথে, তাহলে দ্বিতীয় আছে 7, তৃতীয় আছে 14, দ্বিতীয় আর চতুর্থর সাথে প্রথম পদ ভাগ হয়। আমরা সরাসরি লিখতে পারি এটা, চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় ভাগ প্রথম, কাটাকুটি করো, 7 দুগুণে 14, 7 7 49। ঠিক আছে, এবার সুতরাং উত্তর লিখবো যে 7টি খাতার দাম হবে 49 টাকা। আশা করি বোঝা গেছে। চলো এবার পরের অঙ্ক করি। দেখো এবার দুয়েরটা বলেছে, একটি জিপ গাড়ি 320 কিলোমিটার দূরত্ব যে 8 ঘন্টায় সমবেগে চললে ওই জিপ গাড়িটি 120 কিলোমিটার দূরত্ব কত ঘন্টায় যাবে। তার মানে এখানে সময় বার করতে হবে, তাই সময়টাকে ডান দিকে রাখবো, গণিতে পারার সমস্যাটি কী হবে সেটা অবশ্যই লিখবো, সময় আর একটা দূরত্ব, তাই তো। তাহলে তোমাকে বলেছে যে 320 কিলোমিটার যায় 8 ঘন্টায়, 320 কিলোমিটার একক আছে কিলোমিটার, আর এখানে একক আছে ঘন্টায়। 320 কিলোমিটার যে 8 ঘন্টায় 100 কত বলেছে, 120 কিলোমিটার কত ঘন্টায় যাবে। তাহলে এখানে একইভাবে দেখো 320 কিলোমিটার যেতে যা সময় লাগে, এখানে দূরত্ব কমে গেল 120 কিলোমিটার, তাহলে দূরত্ব কমে গেলে তো আমার সেই দূরত্ব যেতে কম সময় লাগবে, যেহেতু একই গতিবেগ বলেছে, অর্থাৎ দেখো এদিকেও কমলো এদিকেও কমলো, তাই এখানে কি লিখবো, যেখানে দূরত্ব কমেছে অর্থাৎ সময়ও কমবে, তাই দূরত্ব ও সময় পরস্পর সরল সমানুপাতে আছে। তারপরে কি লিখবো, যে সমানুপাতটি হলো কি, সমানুপাতে আছে, তার মানে এটার সাথে অনুপাত যা হবে 320:120 সমানুপাত r/x বা চতুর্থ পদ, যেটা লিখবে সেটা লিখবে। আচ্ছা, তার মানে একইভাবে আমরা ডাইরেক্ট লিখবো সুতরাং চতুর্থ পদ সমান সমান কি হবে, চতুর্থ পদ প্রথম পদের সাথে গুণ থাকে, তাই প্রথম পদ ভাগ হয়ে যাবে, প্রথম পদ এখানে 320, আর দ্বিতীয় আর তৃতীয় পদের গুণফলটা উপরে হবে, কাটাকুটি করো, 4 8 32, 0 এই 0 এই 0 কাটা, 3 4 12, সুতরাং 3। এবার উত্তর লিখবো যে 120 কিলোমিটার দূরত্ব যায় 3 ঘন্টায়। ঠিক আছে, তো চলো এবার 3-এর অঙ্ক করি। দেখো এবার 3-এরটা বলেছে যে 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে, হিসাব করে দেখি 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে। তাহলে এখানে ক্রোমিয়াম বার করতে বলেছে কততে, কিগ্রাতে, বা প্রথমে গ্রামেই লেখো, গ্রাম। ঠিক আছে, যেহেতু প্রথমেরটা গ্রাম আছে তাই আমি এটা গ্রামে লিখলাম। আরেকটা আছে কি স্টেনলেস স্টিল, শর্টকাটে লিখি স্টেনলেস স্টিল, এটা আছে কিগ্রাতে, তাই তো। আচ্ছা, প্রথমে কি বলেছে যে 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম, 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। তারপরে 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে, 11 সাথে কিগ্রা। আচ্ছা, আমি প্রথমে গ্রামে বার করব, তারপরে গ্রামের থেকে কিগ্রায় নিয়ে নেব। ঠিক আছে, দেখো এবার সম্পর্কটা বার করি। এখানে স্টেনলেস স্টিলের পরিমাণ বেড়েছে, অর্থাৎ ক্রোমিয়ামেরও পরিমাণ বাড়বে, তাই তো। যেহেতু এটা বাড়ছে তাহলে এটা বানাতে যেটা লাগবে সেটাও তো অবশ্যই বাড়বে, অর্থাৎ স্টেনলেস স্টিল ও ক্রোমিয়াম পরস্পর সরল সমানুপাতে আছে। সুতরাং সমানুপাতটি হলো 6:11 সমানুপাত 720 চতুর্থ পদ, চতুর্থ পদ, অর্থাৎ চতুর্থ পদ সমান সমান কি হবে, 6 হচ্ছে প্রথম পদ, তাই প্রথম পদ দিয়ে ভাগ হয়ে যায় কার সাথে, দ্বিতীয় আর তৃতীয়র সাথে। তাহলে কাটাকুটি করো, 6 12 72 আর 0 0, এবার 11 দিয়ে গুণ করো, 11 0 11, 11 2 22, হাতে 2, 11 কে 11 12 13। তাহলে দেখো
1320 এটা কি কিসে আছে, গ্রামে আছে। তাহলে গ্রাম থেকে কিগ্রা নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1000 দিয়ে ভাগ করলে সেটা কিগ্রা কিলোগ্রাম হয়ে গেল। আর 3টে শূন্য, তাই 3 ঘর আগে ভেঙে যাবে, অতএব কি হবে 1 কিগ্রা 320 গ্রাম। বোঝা গেল? তো চলো এবার আরেকটা অঙ্ক আছে সেটা কমপ্লিট করে ফেলি। আচ্ছা, তোমাদের 3-এর উত্তরটা এটা পুরোটাই কিগ্রায় আছে, অর্থাৎ কি লিখবো 1, তার মানে কি 1-এর পরে 3টে শূন্য দিয়ে ভাগ করছি, যেহেতু এটা কিগ্রায় গ্রামে নেব না, তাই এটা কি 3টে শূন্য দিয়ে ভাগ মানে 3টে ঘর আগে দশমিক চলে আসবে, অর্থাৎ 1.32 কিগ্রা। আর দশমিকের শেষে শূন্য থাকাও যে না থাকাও তাই এটা শূন্য না দিলেও চলবে, এটা হয়ে যাবে উত্তর। চলো এবার 4-এর অঙ্কটা কি আছে, যে 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে, হিসাব করে দেখি 5 লিটার শরবতে কত লিটার সিরাপ থাকবে। তার মানে এখানে একটা শরবত আর একটা সিরাপ, দুটো এখানে লিটার আছে, তাই তো? আচ্ছা, প্রথমে বলেছি কি 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ, 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ, তারপরে 5 লিটার শরবতে কত, এর অর্ধেক মানে এরও অর্ধেক হয়ে যাবে, এই যেহেতু অর্ধেক কমলো। আচ্ছা, আমরা এটা বার করবো। দেখো এখানে শরবত কমেছে, অর্থাৎ সিরাপের পরিমাণও কমবে, তাই শরবত ও সিরাপ পরস্পর সরল সমানুপাতে আছে। সমানুপাতটি হলো 10:5 সমানুপাত 3:4 পদ। সুতরাং চতুর্থ পদ সমান সমান ভাগ হবে প্রথম পদ দিয়ে, আর ওপরে হবে এইটা, অর্থাৎ কত হবে দেখো 3×5 15/10, 10 দিয়ে ভাগ করছি তাই 1 ঘর আগে ভেঙে যাবে, তাই 1.5। তার মানে কি, সুতরাং 5 লিটার শরবতে সিরাপ লাগবে 1.5 লিটার। সেটাই বললাম, দেখো 10-এর অর্ধেক হলো, তারপর 3-এরও তো অর্ধেক, 3-এর অর্ধেক তো 1.5ই আছে। তো দেখো তারপরে 5-এরটা বলেছে আমি নিজে একটি সরল সমানুপাতের বাস্তব সংখ্যার সমস্যা তৈরি করি সমাধান, এটা লাগবে না, দরকার নেই। তা তোমাদের দেখো ঝড়ের গতিতে আমি 3.1 থেকে 3.5 একটা ক্লাসে কমপ্লিট করে দিলাম, এরপরে কোষের দিকে 3 শুরু করব, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি সব কটা অঙ্ক তোমাদের দিয়ে দেবো, তারপরে পরের চ্যাপ্টারে চলে যাব। তো ক্লাস আজকে এত পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখো যে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।